So then research problem, na? I guess we made enough discussion, conceptual theoretical framework as well. Um, also, I remember actually we did some exercise as well. Research proposal writing, right? এটা আমি জানি না perhaps আমরা এটা অত বেশি আলোচনা করিনি। I guess এই with example না একটা রিসার্চ প্রপোজালের মধ্যে কি থাকে তোমার পরীক্ষায় লিখেছো তাই না? প্রপোজাল লিখতে গেলে প্রপোজালের যেমন এর কোনো পেজ লিমিট নেই, হ্যাঁ? it can be in 1 page, it can be 10 pages, হ্যাঁ? তো but there are key components that must be in research proposal. For example, title, but topic, but research problem. Then you have to define a research problem, research gap as well. You must have some research questions. যেমন আজকে প্রেজেন্ট করলো তোমাদের আগের ব্যাচ থিসিসের অনেক রিসার্চ কোশ্চেন ছিল না। আমি সবসময় বলবো যে ইউ স্টার্ট উইথ রিসার্চ কোশ্চেন। হ্যাঁ, যে হোয়াট উড বি একটা ফান্ডামেন্টাল কোশ্চেন কি হতে পারে সেইটা নিয়ে শুরু করো। হ্যাঁ, দেন ইফ ইউ ক্যান ব্রেক ইট ডাউন টু আদার স্পেসিফিক কোশ্চেন্স অ্যান্ড মেক অবজেক্টিভস অ্যাজ ওয়েল। বাট স্টার্ট উইথ রিসার্চ কোশ্চেন। সেই কোশ্চেনগুলো বারবার বলি যে রিসার্চ কোশ্চেন, হ্যাঁ, দে আর নট রিয়েলি irrelevant, right? It's very researchable, that actually should require enough investigation. Okay, so এগুলা এক একটা টার্মিনোলজি রিসার্চ ডিজাইন অ্যাজ এ হোল, আই মিন তোমার যে ডাটা টাইপ, তারপরে কালেকশন, প্রসেসিং, অ্যানালিসিস, হ্যাঁ, রিপোর্ট সব কিছু মিলে রিসার্চ ডিজাইন। দেন we should discuss review, right? We have actually, I remember we made enough discussion. Literature review, literature types, for example, conceptual review, theoretical review, systematic review, right? Uh, এগুলো থেকে আরো you should actually read in more detail. Type, significance, process, purpose. I guess we made, comprehensive discussion on literature review, যেটাকে আমরা বলি স্টেট অফ দি আর্ট। হ্যাঁ, এটা আসলে থিসিস একটা বড় জায়গা, মানে রিসার্চের এক্সিস্টিং নলেজ। এখন তো ইউ হ্যাভ অ্যাক্সেস টু রিসোর্সেস, হ্যাঁ, কিন্তু লাইব্রেরি যাওয়া, ইভেন বই বা জার্নাল তো ডেফিনেটলি প্রথমে, এখন খুব অনলাইনে সহজে আমরা পাই। বাট স্টিল ইউ ক্যান explore, right, the existing literature knowledge. That might be documents, national international documents বা এজেন্সির বিভিন্ন রিপোর্ট থাকে না, সেগুলোকে you must explore and review and use them as needed in the text, in your own text, অথবা এগুলোর প্রয়োজন হতে পারে to justify your own arguments. তো in doing so, এই যে আমরা ভাইস ভার্সা যেটা টেক্সটের ভিতরে সাইট করি, সেটার আবার একটা লিস্ট করতে হয়, লিস্ট অফ রেফারেন্সেস, রাইট, অ্যাট দ্য এন্ড অফ ইউর ডিজার্টেশন বা পেপার, যাকে বলে রেফারেন্সেস। আমরা বিবলিওগ্রাফি বলতে চাই না, আমরা রেফারেন্সেসই বলি, যেহেতু রিসার্চের ক্ষেত্রে ভাইস ভার্সা সাইটেশন ইজ রিকোয়ার্ড। অনেক সময় দেখি দু একজন ভুল টুল করে পিএইচডি রিসার্চ বিবলিওগ্রাফি করে, বাট আমরা এটা পছন্দ করি না, এটা করতেও দেই না শেষ পর্যন্ত। হ্যাঁ, যেগুলা ম্যাটেরিয়াল শুধু কনসাল্ট করেছো, ইউজ করেছো টেক্সটে, সো সেইগুলোরই একটা লিস্ট বানানো রেফারেন্স। এবং ইন ডুইং সো ইউ হ্যাভ অলরেডি লার্ন, আই এম শিওর, হার্ভার্ড ইউনিভার্সিটি বলা হয়, স্টাইল বা এপিএ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এমএলএ, এরকম অনেক ধরনের। হ্যাঁ, এখন আমরা খুব ওয়াইডলি ব্যবহার করি এপিএ, আপা। এটা খুব সামান্য সামান্য পার্থক্য আছে হার্ভার্ড ইউনিভার্সিটি, এটাকে নেমডেড সিস্টেম বলে আমরা, নেমডেড বা যেটাকে প্যারেন্থেটিক্যাল সিস্টেম, যেহেতু আমরা ব্র্যাকেটে লিখি। আমি জানি না, এটা নিয়ে আমরা তো আলোচনা করতে পারিনি, বাট আই এম শিওর ইউ হ্যাভ অলরেডি লার্ন ইন ইউর আর্লিয়ার ব্যাচেস, আর্লিয়ার কোর্সেস। যদি তারপরেও তোমাদের এটা আমার ডিটেল প্রয়োজন হয়, তাহলে আমি একটা ক্লাসে এটা আমি অনলাইনে লিখে 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 এক একটা দেখাতে পারি। হ্যাঁ, এটা স্টার্টিং ফ্রম জার্নাল authored by one, two, more than two, edited book, না, authored book, any sort of document. Even newspaper report, for example, any sort of let's say thesis, even dissertations, any reports. So যে কোনো এরকম লিটারেচার কিভাবে, কনফারেন্স পেপার, প্রসিডিংস পেপার, হ্যাঁ, ওয়ার্কশপ, সেমিনার, ইন্টারন্যাশনাল পেপার, সিম্পোজিয়াম পেপার। সো যে কোনো লিটারেচার, সেগুলো আবার কিছু আছে গ্রে লিটারেচার বলে, এটা মনে রাখো, গ্রে লিটারেচার রিভিউড না, হ্যাঁ, পাবলিশ বাট নট রিভিউড। তো
it is desired or expected that you would use only, uh, I mean, the uh, literature that are really um, of high standard, normally published in the journal. But still, আমরা রিসার্চের ক্ষেত্রে ইউজ করি, হ্যাঁ, অনেক গ্রে লিটারেচার ইউজ করি। যাই হোক, সরি, we talked about geographical data, nature, primary, secondary, qualitative, quantitative, qualitative, and accordingly, your method or tools, techniques of data collection would be different. হ্যাঁ, এই যে শব্দগুলোর মধ্যে যে ডেফিনেশন বা কানেকশন, একটা হলো যে মেথড, রাইট? মেথড, I mean, I give example, if you still remember of a battle, war, যুদ্ধের সময় আহ, পুরা স্টাডি, পুরা ওয়ার প্ল্যান, এটা হচ্ছে মেথড। ওয়ার প্ল্যান, how we start, what sort of I mean, arms you will use, what sort of, you know, let's say procedure you'll follow, everything will be your techniques. But you need weapon, right? You need weapon. Weapons would be your instruments or tools. হ্যাঁ, তো অনেক সময় একই জিনিস, যেমন টুল তেমনি টেকনিক। হ্যাঁ, অবজারভেশন যেমন একটা টুল, আবার তেমনি টেকনিকও, হ্যাঁ, এরকম আর কি। আবার মেথডও হতে পারে এক এক সময়। সো এগুলা অলরেডি ডিস্টিংগুইশড। এটা আসলে একেবারে কনফাইন্ড কিছু না। হ্যাঁ, দ্যার আর লং লিস্ট অফ টুলস টেকনিক্স, হ্যাঁ, টু বি ইউজ, বিং ইউজ ইন রিসার্চ। তো এখানে কিছু যেমন কোশ্চেনের একটা টুল, ইন্টারভিউ আবার টেকনিক হয়, ইন্টারভিউ মেথডও হয়, ফোকাস গ্রুপ ডিসকাশন, RRA র্যাপিড রোল অ্যাপ্রাইজাল, পার্টিসিপেটরি অ্যাপ্রাইজাল, পার্টিসিপেন্ট এরকম। কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে হ্যাঁ, কিছু কিছু খুব ডিস্টিংক্ট টুলস টেকনিক্স আছে। হ্যাঁ, আবার কোয়ান্টিফিকেশনের ক্ষেত্রে যেমন এনভায়রনমেন্টাল রিসার্চ বা এক্সপেরিমেন্টাল রিসার্চ। Environmental research also kind of quantitative in nature. Quantitative, হ্যাঁ, যখন তুমি এনভায়রনমেন্টাল সায়েন্সের কাজ করবা, দেখবে যে ইউ উইল কাউন্ট অনলি কোয়ান্টিটেটিভ ডেটা। হ্যাঁ, এটা নেচারটা এরকম। হ্যাঁ, যেমন সোশিওলজির স্টাডিগুলা বাই নেচার কোয়ালিটেটিভ, ওটা কোয়ান্টিফিকেশন খুব একটা রিকোয়ার্ড না। হ্যাঁ, এগুলোকে ব্যাখ্যা প্রচুর দেওয়া, ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ ইন্টারপ্রিটেশন ইজ রিকোয়ার্ড। এটা দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। মানে কোনোটাই কিন্তু, হ্যাঁ, এরকম না যে এই মেথোডোলজি একটু লেস ভ্যালুয়েবল বা এরকম না। সবার সবগুলোর গুরুত্ব আছে, তাই না? অনেক সময় একটাকে একটা দিয়ে সাপ্লিমেন্ট করতে হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। বাট বাই নেচার দের আর রিসার্চ প্রবলেমস, সেগুলা আসলে দে রিকোয়ার সার্টেন টাইপ অফ ইনস্ট্রুমেন্টস অ্যাট দ্য সেম টাইম কোয়ান্টিফিকেশন অর কোয়ালিটেটিভ। হ্যাঁ, সেগুলো রিকোয়ার করে। হ্যাঁ, যেমন ক্লাইমেট চেঞ্জের কথা বলতে গেলে খুব বেশি কোয়ালিটেটিভ কাজ করবে না। হ্যাঁ, বিকজ উই হ্যাভ টু ডিল উইথ মেট্রোলজিক্যাল ডেটা, টেম্পারেচার, রেইনফল, হিউমিডিটি, এরকম অনেক ধরনের প্যারামিটার্স নিয়ে কাজ করতে হবে। লং টার্ম, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম যে চেঞ্জেস দ্যাট টেক প্লেস, হ্যাঁ, এইগুলা কিন্তু তখন ইলাবোরেট করতে হবে। হ্যাঁ, এবং এটা বাই নেচার এটা এটা কোয়ান্টিটেটিভ। তো যাই হোক, নাম্বার অফ টুলস এর কোনো শেষ নাই। স্যাম্পলিং এর কথা আমরা ডিসকাস করেছি। স্যাম্পলিং একটা মাস্ট নিডেড জিনিস, হ্যাঁ, মাস্ট নিডেড ইন রিসার্চ, বিকজ আমরা উই ক্যানট স্টাডি দি এন্টায়ার পপুলেশন। পপুলেশন, এই যে পপুলেশনের মানে আসলে তোমার তথ্য রাশি। হ্যাঁ, ধরো যে ইউনিভার্স তোমার একটা, যদি ইফ ইউ স্টাডি হিউম্যান বিংস, গ্রামে 1000 পরিবার পুরোটাই পপুলেশন। আবার তো ইফ ইউ ওয়ার্ক অন ফিশ, একটা মানে পুকুরের মধ্যে সব মাছ মিলে কিন্তু আমার ইউনিভার্স। হ্যাঁ, এটা তোমার পপুলেশন। তাহলে কত পপুলেশনের মধ্যে স্টাডিটা হবে, সেটা তুমি ঠিক করবা কোন ধরনের স্যাম্পলিং। হ্যাঁ, আই গেস উই ডিসকাস অল ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পলিং। ব্রডার ক্যাটাগরি যেমন পারপাসিভ, সিস্টেম্যাটিক বা র্যান্ডম, হ্যাঁ, বা স্নোবল স্যাম্পলিং, হ্যাঁ, তার সাথে অ্যাক্সেসিবিলিটি স্যাম্পলিং অথবা জাজমেন্টাল স্যাম্পলিং, হ্যাঁ, ক্লাস্টার স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং। আই গেস এগুলো নিয়ে আলোচনা করেছি, আই এম শিওর। হ্যাঁ, স্যাম্পলিং খুব ভালো করে শিখতে হবে। স্যাম্পলিং কখন কোন স্যাম্পলিংটা আই মিন কাজে লাগে। হ্যাঁ, আমরা যখন হাইপোথিসিস টেস্ট করি তখন নর্মালি উই ইউজ নর্মাল, আই মিন র্যান্ডম স্যাম্পলিং, কিন্তু র্যান্ডম স্যাম্পলিং সব জায়গায় ভালো না। হ্যাঁ,
কারণ যখন তোমার পপুলেশন মোরালেস হোমোজেনাস হবে তখন হ্যাঁ এই স্যাম্পলিং প্রসিডিউর কাজে লাগে, ভালো কাজ করবে। আবার যদি অনেক ভেরিয়েশন থাকে তোমার পপুলেশনের মধ্যে, ধরো মানুষ কমিউনিটি অনেক বড় লোক, অনেক গরিব, চাষি, আবার চাকরি, অনেক ভ্যারাইটি ডাইভার্সিটি আছে, এক্ষেত্রে পারপাসিভ ভালো কাজ করে, কোটা অ্যান্ড দেন পারপাসিভ। হ্যাঁ, আবার কোটার পরে র্যান্ডম হইতে পারে, কোটা করে নিয়েছো যেটা গ্রুপ গ্রুপ অ্যান্ড দেন আবার রেশিও অনুযায়ী ইউ গো ফর র্যান্ডম স্যাম্পলিং। তো যাই হোক, স্যাম্পলিং এটা পরীক্ষায় অবশ্যই আসবে, এগুলো মনে রাখো। বিভিন্ন ফিল্ড টেকনিক্স, নর্মস, অ্যাকশন রিসার্চ, আমি এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। ফিল্ড ওয়ার্কের সাইট সিলেকশন, ফিল্ড প্ল্যান, ফিল্ড টেকনিক্স, জিওগ্রাফিক্যাল রিসার্চ, ফিল্ড ডেটা কালেকশন, ডেটা প্রিজার্ভ করা, ফিল্ডের সাইট সিলেকশন। হ্যাঁ, আমরা তো স্টাডি এরিয়া সিলেকশন নিয়ে অনেক কথা বলতে হয়, যখন থিসিস লিখবা তখন একটা ম্যাথোলজির মধ্যে থাকে স্টাডি এরিয়া সিলেকশন, অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ টু জাস্টিফাই, হ্যাঁ, দিস সিলেকশন অফ ইউর স্টাডি এরিয়া, হ্যাঁ, জাস্টিফিকেশন is very important. Huh? You must justify. You must justify the selection of study area. Why have you selected the study? হ্যাঁ, তো সেই জাস্টিফিকেশনটা কি, এটা কি জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি, অথবা এর প্রবলেমটা সেখানে অনেক বেশি, তোমার রিসার্চ প্রবলেমটা, হ্যাঁ, এটা একটা খুবই, হ্যাঁ, ভালো এক্সাম্পল ইত্যাদি, এরকম দ্যার মাইট বি ডিফারেন্ট রিজনস অফ সিলেক্টিং ইউর স্টাডি এরিয়া। ফিল্ডের প্ল্যান করতে হয়, ফিল্ড ওয়ার্ক কীভাবে করতে হবে, এটাকে তার আগে আমরা আবার ডেস্ক ওয়ার্ক করে থাকি। হ্যাঁ, যে সেকেন্ডারি ডেটা অ্যানালিসিস করা, অথবা জিএস রিমোট সেন্সিং এর কাজ থাকলে ডেস্ক ওয়ার্ক করে, ইফ ইউ ক্যান প্রিপেয়ার সামটাইমস ইউর ম্যাপিং। হ্যাঁ, ম্যাপিং যদি করে ফেলতে পারো আগে, যে কোন জায়গাগুলো বেশি ভালনারেবল, যেমন আরবান হিট আইল্যান্ডের ক্ষেত্রে হটস্পট অ্যানালিসিস, অনেক কিছুই ইউ ক্যান প্রিপেয়ার ইন দ্য ডেস্ক বিফোর গোয়িং টু দ্য ফিল্ড। এটাকে আমরা গ্রাউন্ড ট্রুথিংয়ের জন্য ফিল্ডে নেমে যাই, তখন ফিল্ডের সাথে এটা আবার তখন ইন মোস্ট কেসেস ম্যাচ করি, হ্যাঁ, যেটা আসলেই সাপ্লিমেন্ট করা যায়, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ইত্যাদি। ল্যাব ওয়ার্কের মধ্যে যেমন ফিল্ডে ডেটা কালেকশনের সময় আবার স্যাম্পল কালেকশন অ্যান্ড দেন প্রিজার্ভেশন, যেমন কোশ্চেনের সেভ করে রাখা যে নষ্ট হয়ে যায়, তেমনি সয়েল ডেটা, হ্যাঁ, ইউর ওয়াটার স্যাম্পল, হ্যাঁ, অথবা তোমার যে মাইক্রো অর্গানিজম হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, সেটাকে কীভাবে প্রিজার্ভ করা, যেমন সয়েল স্যালিনিটি, সয়েলটা, ওয়াটার স্যালিনিটিটা, ওয়াটার কিছু কিছু প্যারামিটার জায়গায় করে ফেলতে হয়, হ্যাঁ, একদম ইন দ্য ভেরি ফিল্ড, আদারওয়াইজ এটার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, নেচার চেঞ্জ হতে পারে। স্যালিনিটি, হ্যাঁ, এক্সপোজারে গেলে বাতাসের সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে, সেটা একটা। অনেক সময় স্যাম্পল কালেক্ট করে ইউ মে নিড টু প্রিজার্ভ ইট ইন দ্য রেফ্রিজারেটর, হ্যাঁ, ফ্রিজে রাখতে হয়, তারা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এর ভিতরে তুমি যে জিনিস দেখতে চাচ্ছ ওভার দ্য পিরিয়ড নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য তোমার ল্যাবরেটরি মাইট বি ফিল, প্রিজার্ভেশন, স্যাম্পল কালেকশন, লেভেলিং, এই সমস্ত ব্যাপারগুলা। বাট আবার এট দ্য সেম টাইম যখন ল্যাবে নিয়ে আসো, হ্যাঁ, ল্যাবে কীভাবে ডেটা প্রিজার্ভ করতে, ল্যাবে কীভাবে হ্যাঁ এক্সপেরিমেন্ট করতে হয়, হ্যাঁ, তুমি কি সেখানে আহ, এখানে কোন ধরনের এখানে কেমিক্যাল অ্যানালিসিস করবা কিনা, হ্যাঁ, সেগুলো দেখতে হবে এক্সপেরিমেন্টে, ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করতে গেলে, ল্যাবরেটরি অ্যানালিসিসের ক্ষেত্রে। তো যাই হোক, আর কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ ডেটা অ্যানালিসিসের বা ইন্টারপ্রিটেশনের একটা ব্যাপার আছে, হাউ টু কোয়ালিফাই কোয়ান্টিটিভ ডেটা and how to quantify qualitative data. Analysis তো simply use of tables, figures with maps, এগুলো বলে অ্যানালিসিস। হ্যাঁ, একটা ডেটা প্রসেস করার পরে থ্রু হুইচ ইউ ক্যান প্রেজেন্ট ডেটা, ডেটার কথা বলবে, এটার ডেটাটা কেন এরকম, হ্যাঁ, হোয়াই স্যালিনিটি লেভেল ইজ সো অ্যান্ড সো ইন দিস পার্টিকুলার স্টাডি এরিয়া, হ্যাঁ, অথবা মানুষ এরকম কেন, সেটাকে ব্যাখ্যা করতে হয়, এটাকে বলে ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন অফ রেজাল্টস, রাইট। তো এগুলার আমি একটু দেখি কিছু সময় পাই, অ্যান্ড আই উইল শো ইউ, বাট রিপোর্ট রাইটিং ব্যাপারটা আসেনি, আমি এটা যদি সময় পাই তোমাদের একটু কুইকলি বলবো, হাউ টু চ্যাপ্টারাইজ, হাউ টু মেক চ্যাপ্টারাইজেশন অফ ইউর ডিজার্টেশন ইত্যাদি, হ্যাঁ। তো যাই হোক, এটা ছিল আমাদের কোর্সের আউটলাইন, এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। দেন আমি ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে কিছু জিনিস একটু আমরা শেয়ার করতে পারি খুব কুইকলি, যদি তোমাদের হেল্প হয়। আর শেষ করার আগে আমরা অবশ্যই তোমার সাজেশনটা কুইকলি বলবো। সো ইউ শুড বি রেডি উইথ পেন সো দ্যাট ইউ ক্যান টেক নোট, রাইট?
ডেটা প্রসেসিং অ্যানালিসিস, হ্যাঁ, ডেটা প্রসেসিং এর তো নরমালি এটা হট টাইপ ডেটা, এটা তো কোয়ালিটিভ ডেটা হয়। কোয়ালিটিভ ডেটাকে কোডিং করা যায়, স্পেসিস ব্যবহার করা যায়, বা স্পেসিস তো সাধারণত আমরা বলি যেটা আম, ওই কি বলে কোয়ান্টিফাই কোয়ান্টিফাই করা আর কি। কিন্তু অনেক সময় সেটাকে কোডিং করে, হ্যাঁ, অ্যানালিসিস করা যায়। হ্যাঁ, সাধারণত পার্সেন্টেজ, মিন, মোড, মেডিয়ান, যেগুলো খুব ফ্রিকোয়েন্সি টেবল তৈরি করা ইত্যাদি, বার্ড পাই, হ্যাঁ, এইসব গ্রাফ দিয়ে অ্যানালিসিস করা যায়। অনেক সময় কোয়ালিটির ডেটাকে প্রসেস করতে গেলে লাইকার্ট স্কেল দিয়ে আমরা অ্যানালিসিস করতে পারি। এনভিভো একটা সফটওয়্যার আছে, অনেকে এটা ব্যবহার করে। হ্যাঁ, আর এক মিনিট, এটার ভিতরে নেই, আমি একটু দেখাই, আবার অন্য জায়গায় আছে মনে হয়। আহ, হ্যাঁ, এটাতে আছে। সো এখানে আসি। হ্যাঁ, এটার মধ্যে যে কোয়ালিটিভ ডেটার ক্ষেত্রে দেখো ডেটা কি জিনিস এখানে, একটা 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 জাস্ট এক্সাম্পল একটা পেপারের মধ্যে আছে যে নেপালের একটা স্টাডি, দুই ধরনের কনটেক্সট ফরেস্ট, হ্যাঁ, সেটার মধ্যে একটা কম্প্যারিজন, বাট সেখানে একটা একটা ডিজাইন প্রিন্সিপাল, হ্যাঁ, সেটাকে অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ, জাস্ট এক্সাম্পল, জয়লা চিত্তের ধুলিখেল ফরেস্ট কাভার কেমন আছে, হ্যাঁ, অ্যানালিসিসগুলো খেয়াল করে দেখো। কম্প্যারিজন অফ ধুলিখেল জাইলাতে দুইটা ফরেস্ট সিস্টেমের মধ্যে, দেখো এটা কিন্তু একটা অ্যানালিসিস, হ্যাঁ, বাট এটা কোয়ালিটেটিভ অ্যাট্রিবিউটগুলো কি আর দুইটা জায়গার অবস্থাটা কি। হ্যাঁ, জাস্ট সি, এখানে দেখো কোনো সংখ্যাই নেই, তাই না? যে ইউজার্স অ্যান্ড ফরেস্টার্স ইভ্যালুয়েশন, যারা লোকাল পিপল তারা ইভ্যালুয়েট করেছে যে দুইটা ফরেস্ট সিস্টেমের অবস্থাটা কেমন। সেখানে একটা দেখো ডেন্সিটি টিরিজ কি একটা একটা বেড়েছে, একটা কমেছে, কমেছে, বেড়েছে, না, এরকম করে। তাহলে দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে হাউ প্রেজেন্ট ইউর ডেটা, হ্যাঁ, এটা অ্যানালিসিস জাস্ট দেখানোর জন্য। অ্যানালাইজিং টুলের মধ্যে আরেকটা আছে ফাজি ম্যাপিং, এটা কোয়ালিটিভ ডেটার ক্ষেত্রে ব্যবহার করি, এফসিএম বলে। হ্যাঁ, ফাজি লজিক কগনিটিভ ম্যাপিং, এটা বেসিক্যালি মেন্টাল মডেলার সফটওয়্যার আছে এখানে। তুমি যদি ওই ডেটা নিয়ে আসো, কোয়ালিটিভ ডেটা কোয়ান্টিফাই করা যায়, সেমি কোয়ান্টিফাই, অ্যান্ড দেন তুমি ইউ ক্যান প্রিপেয়ার, হ্যাঁ, এই যে ফাজি ম্যাপিং। অনেক সময় আমরা কোনো কিছু করতে গেলে আম, লোকজনের অপিনিয়ন বা যারা কি স্টেক হোল্ডার, তাদের তাদের অপিনিয়ন প্রয়োজন হয়। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ম্যাপিং, মডেলিং, হ্যাঁ, এগুলো ব্যবহার করা যায়। এই যে ভদ্রলোক 1986-এ ডেভেলপ করেন, এটা বেসিক্যালি সেমি কোয়ান্টিটেটিভ টেকনিক, তাই না, ফর অর্গানাইজ ইন্ডিভিজুয়ালস কোয়ালিটিভ ইনফরমেশন অ্যান্ড পারসেপশনস। হ্যাঁ, শুধু কোয়ালিটেটিভ তো ডেসক্রিপটিভ, হ্যাঁ, অনেক সময় এগুলা একটু বেশি বোর হয়ে যেতে পারে লোকজন, কিন্তু সেটাকে একটু কোয়ান্টিফাই করে দেখতে বুঝতে সুবিধা হয়। জাস্ট এক্সাম্পল, হ্যাঁ, আমরা ইন মোস্ট কেসেস অনেক ক্ষেত্রেই স্টেক হোল্ডার কনসালটেশন করি, হ্যাঁ, কি ইনফর্ম ইন্টারভিউ করি, ফোকাস গ্রুপ ডিসকাশন করি, যাই করি আমাদের উই নিড টু জাস্টিফাই, হ্যাঁ, যে ওয়াই উই অ্যাকচুয়ালি ডু অল দিস আর ইউজ অল দিস টুলস। তো আমি জাস্ট আই এম শোয়িং ইউ যে এই যে এখানে মিটিং করছি, হ্যাঁ, স্টেক হোল্ডার কনসালটেশন মিটিং এজ এক্সাম্পল। আবার অনেক ধরনের এই যে ইন্ডেক্সিং মডেল মডেল ব্যবহার করা, তার মধ্যে, হ্যাঁ, আমরা একটা ইউজ করেছিলাম আমাদের একটা স্টাডিতে আমার এলাকায়, ইন্ডেক্স বেজ এম্বার্কমেন্ট কন্ডিশন অ্যাসেসমেন্ট। ওকে, এই যে লিস্ট অফ কনসালটেশন মিটিং, দেখো কিভাবে টেবলে আমরা অ্যানালিসিস করেছি, মানে দেখাচ্ছি যে কিভাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে একটা মিটিং করেছি, উপজেলাতে একটা, ইউনিয়ন পরিষদ চারটা, হ্যাঁ। সো ইউ ক্যান শো ইট, এফজিডি কয়টা কোথায় করেছি, হ্যাঁ, শো ইট, কি ইনফরমেন্ট কাদের সাথে করেছি, হ্যাঁ, ফরমার ডিসিশন আমরা এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এভাবে দিস ইজ হাউ ইউ হ্যাভ টু প্রেজেন্ট, হ্যাঁ, ইন ইউর স্টাডি ইন ম্যাথোডোলজি, যে তুমি তোমার রিসার্চে কয়টা এফজিডি, মানে কারা এই গ্রুপের, হ্যাঁ, এবং কি ইনফরমেন্ট কারা ছিল, হ্যাঁ, দিস ইজ হাউ ইউ হ্যাভ টু অ্যানালাইজ, ইউ হ্যাভ টু প্রেজেন্ট। এগুলো আমি ডিটেল যাচ্ছি না, জাস্ট দেয়ার আর লট অফ অ্যাকচুয়ালি টুলস টেকনিক্স, রাইট, এগুলো নিয়ে আলাপ করছি। যে অনেক ডাইমেনশন থাকে মার্ক অ্যাসেসমেন্ট করতে গেলে, সেই ডাইমেনশনে আবার স্টেক হোল্ডারদের মতামত পার্সেন্টেজ আকারে নেওয়া, হ্যাঁ, নিয়ে তারপর আবার এই যে সেমি কোয়ান্টিফাই করা। আমি তোমাদেরকে আর একটা এই যে এইভাবে করে তখন ফ্যাক্টরগুলোর মধ্যে যে, হ্যাঁ, এই যে রিলেশনশিপ ডেভেলপ করা যায় এফসিএম এ, ফাজি কগনিটিভ ম্যাপিং এ। আম, আমরা করেছিলাম একটা স্টাডি, আরবান ডিজাস্টার রেজিলিয়েন্স, হ্যাঁ, স্টাডি। সেখানে এরকম 5টা ক্যাটাগরিতে উই হ্যাড টু কালেক্ট ডেটা: ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, ইনস্টিটিউশন অ্যান্ড ন্যাচারাল গভর্নেন্স। বেসিক্যালি এটা রেজিলিয়েন্স, হ্যাঁ, অ্যাসেস করা পুরা ওয়ার্ডের। তো তার মধ্যে আবার 100-এর উপরে প্যারামিটার ছিল।
সেই প্যারামিটারকে ৫ স্কেলে আমরা ডেটা কালেক্ট করেছি। ইলেকট্রিসিটি কি? খুব ভালো আছে ৫, নাহলে ৪, ৩ মানে আসেই না, থাকেই না। হ্যাঁ, অ্যাক্সেসিবিলিটি আছে কিনা। তো দিস ইজ হাউ আমাদের সিটি কেমন রেজাল্ট, হ্যাঁ, কেমন পারফর্ম করে। কোনোটার ফিজিক্যাল রেজিলিয়েন্স ভালো, হ্যাঁ? তো এটা একটা বেসিক্যালি টুল। ইউডিআরআই বলে, আরবান ডিজাস্টার রেজিলিয়েন্স ইনডেক্স। সো ইট ইস ওয়ান, হ্যাঁ? ওয়ান আউট অফ মেনি। লাইকার্ট স্কেল ইজ সাইকোমেট্রিক রেটিং স্কেল। ৫ স্কেলে বা ৩ স্কেলে, হ্যাঁ? সব আমরা বলি ভেরি গুড, গুড, মডারেট, হ্যাঁ? ব্যাড, পুর, ভেরি ব্যাড বা পুর। তো এরকম করে ৫ স্কেল, এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, না ৫ টা আছে। হ্যাঁ? এগ্রিমেন্ট, লাইকলিহুড, ভেরি লাইকলি, হ্যাঁ? তারপর এটা ৫ স্কেল হতে পারে, ৩ স্কেল হতে পারে। তো অনেক সময় জিজ্ঞাসা করি তাদেরকে, হ্যাঁ, যে তুমি ওপিনিয়ন দাও। নিউমেরিকে আমরা ৫ মানে স্ট্রংলি এগ্রি, ৪ মানে কি? এগ্রি, তারপর নিউট্রাল, ডিসএগ্রি, স্ট্রং ডিসএগ্রি। তাই না? এভাবে কোয়ান্টিফাই করার পরে তুমি যদি ২০-৩০ জনকে ইন্টারভিউ করো, তখন দেখবা কি কোয়ান্টিফাই করা যাবে, হ্যাঁ? কোন জিনিসটার বেশি আসছে, হ্যাঁ? এটা খুব সিম্পল। তারপরে যে এভারেজ ওয়েটেড ইনডেক্স বের করা যায়। ইনডেক্স ভ্যালু দিয়ে বোঝা যায় যে তোমার স্টেট অফ দি আর্টটা কি আসলে, হ্যাঁ? স্পেসিস এর কথা বলেছি, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ, সোশ্যাল সায়েন্স, এরকম করা। এনভায়রনমেন্টাল ডেটা অ্যানালিসিস, এনভায়রনমেন্টাল ডেটার ক্ষেত্রে তো এগেইন কোন ধরনের ডেটা, সেই ডেটাটা অনেক সময় তোমরা আজকাল কিউজিআইএস বা আর্কজিআইএস এর বিভিন্ন সফটওয়্যার আছে, সেগুলো দিয়ে অ্যানালিসিস করে থাকো। আম এসপিএম ম্যাডাম নির্দেশনা মোতাবেক কি লিখছে, একটা মিনিট দাঁড়ায়। আহ অবৈধ অর্থ ফেরত সংক্রান্ত প্রমাণ ও কত নির্দেশনা মোতাবেক বলতে বলা হয়েছে। পাশাপাশি, হ্যাঁ। তো এনভায়রনমেন্টাল এই ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে তুমি ডেটা কালেক্ট করেছো, হ্যাঁ, খুব সফিস্টিকেটেড, হ্যাঁ, এই মনে করো একেবারে ডিপ ফরেস্ট থেকে ডেটা, সেখানে ইকোসিস্টেম, সেখানকার অর্গানিজমের যে কম্পোজিশন ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, অনেক সময় খুব কমপ্লেক্স ডেটা, সেগুলোকে বিভিন্ন সফটওয়্যার, তখন আবার প্রোগ্রামিং করতে হয় অনেক সময়, হ্যাঁ। তো যাই হোক, এনভায়রনমেন্টাল অ্যানালিসিস টুলস নরমালি এই যে রেঞ্জ ফ্রম সফটওয়্যার ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, সার্টেন সফটওয়্যার ইজ রিকোয়ার্ড, হ্যাঁ। ডেটা ভিজুয়ালাইজেশন টু স্পেশালাইজ টুলস, কীভাবে এটাকে ডেটা ভিজুয়ালাইজ করবা, ম্যাপ তৈরি করবা, ফিগার তৈরি করবা, তখন ইউ মাই নিড স্পেশালাইজ টুলস, হ্যাঁ। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এয়ার কোয়ালিটি মনিটরিং, এগুলো একটা স্পেশালাইজ টুল লাগবে। পাইথন অনেকে ইউজ করে, আর বা স্পেসে যে জিআইএস সফটওয়্যার দিয়ে করছো তোমরা অনেকে, ওয়েব বেস প্ল্যাটফর্ম ব্যবহার করছো, হ্যাঁ। R এবং Python for environmental data analysis is a powerful approach to uncover patterns, trends, insights within environmental data set. And it's vital for understanding how human activities impact the planet for making informed decisions. SWOT analysis তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, হ্যাঁ, strength, weakness, opportunity and threat। আমরা SWOT analysis বলি। ধরো যে আমরা ভূগোল বিভাগের SWOT করব, হ্যাঁ, আমাদের যারা যারা স্টেক হোল্ডার, তাদেরকে ইন্টারভিউ করে আমাদের স্ট্রেংথটা কি। স্ট্রেংথ মানে হলো যে আমাদের কি পোটেনশিয়াল আছে, আমাদের ছাত্ররা, তাদের ব্যাকগ্রাউন্ড ভালো, তারা অনেক ব্রিলিয়ান্ট রেজাল্ট করে, অনেক বেশি ক্যাপেবল, স্কিলড, হ্যাঁ, টেকনোলজির সাথে অলরেডি তারা ফ্যামিলি ইত্যাদি। তো সেটা আমাদের স্ট্রেংথ, হ্যাঁ। আর উইকনেস কি? যে সেখানে ছাত্রদের অনেক ঘাটতি আছে, হ্যাঁ, অনেক কিছুতে ট্রেনিংয়ের অভাব, তাদের মোটিভেশন ইত্যাদি ইত্যাদি। এটা হলো যে উইকনেস। বাট এট সেম টাইম, when you compare your department with geography or environmental science of other departments, সেটাকে আমরা বলছি অপরচুনিটি। তার মানে ইফ ইউ পিপল, ইউ গ্রাজুয়েটস, হ্যাঁ, when you go to the market, তোমরা কতটা তখন কম্পিটিটিভ, হ্যাঁ, মার্কেটে, সেই অপরচুনিটি সেটা, অর্থাৎ তোমাদের জব মার্কেটে অপরচুনিটি কেমন, যে তোমাদের ব্যাকগ্রাউন্ড ভালো, হ্যাঁ, সেটা হলো একটা মানে ওপেন জায়গাতে যেখানে তুমি কম্পিট করছো, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার অপরচুনিটিগুলো কি। আর একটা হলো থ্রেট অ্যাট দ্য সেম টাইম, যে তুমি গ্রাজুয়েটস, হ্যাঁ, এখানে পাশ করলা, পাশ করার পরে whether you will be absorbed in the job market, সেটাই তোমার জন্য থ্রেট, বিকজ there are many competitors। এগুলো অ্যানালিসিস করা, হ্যাঁ, SWOT, এখানে অনেক কোশ্চেন থাকে, and this is how you can, এই যে কোশ্চেন আছে একটার পর একটা, সেই কোশ্চেনগুলো উত্তর আনতে হবে, and that's how you can analyze actually SWOT। আমি জাস্ট একটা মানে আই মিন সফটওয়্যারের কথা বলছি, যে একটা মডেল লিপ, হ্যাঁ, লিপ মডেল বেসিক্যালি এটা স্টকহোম এনভায়রনমেন্ট ইনস্টিটিউট তারা তৈরি করেছে, ওয়াইডলি ইউজ বাই গভর্নমেন্ট এনজিও।
এটা প্ল্যানিং টুল হিসেবে ব্যবহার হয়, লো এমিশনস অ্যানালিসিস প্ল্যাটফর্ম। তো এই সফটওয়্যারটা অনেক বেশ দামি সফটওয়্যার, বাট স্টুডেন্টরা এটা এটা নিতে পারে, মানে ছাত্র রিসার্চের কাজে। আইপিসিসির এটা বেসিক্যালি লিপ মডেল, ক্লাইমেট চেঞ্জের সিনারিওগুলো তৈরিতে এখন লিপ মডেল ইউজ করা হচ্ছে। আই এম জাস্ট টকিং অ্যাবাউট that how many models are there, so you can use any of all the existing models, but you must justify why this particular model is required, right? সেটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এসিআই বলে, এনভায়রনমেন্ট স্টকহোম ইনস্টিটিউট, তারা এটিজে এটা ব্যবহার করে, এবং এটা গ্লোবাল রিসার্চ অর্গানাইজেশন। এটা এখন এই এমিশন সিনারিও তৈরি করার জন্য এই আইপিসিসি ব্যবহার করছে। হ্যাঁ, ইউ ক্যান প্রজেক্ট, হ্যাঁ, যে আগামী 10-20 বছরে গিভেন ইউর এনার্জি ইউজ, এনার্জি কনজাম্পশন, কার্বন এমিশন বা গ্রিন হাউস গ্যাস এমিশন, হ্যাঁ, ইউর পপুলেশন ডেন্সিটি অ্যান্ড অল, হ্যাঁ, এগুলার আহ, সাপেক্ষে তোমার সিনারিওগুলো তৈরি করা। হ্যাঁ, তো যাই হোক, জাস্ট গিভ এক্সাম্পল অফ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ ডিফারেন্ট টুলস, মডেলস অ্যান্ড ডু অ্যানালিসিস, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। আম, আজকে আমি যদি একটু খুব কুইক যদি ডিসকাস করে ফেলি 5 মিনিটে, যে তুমি কিভাবে তোমার চ্যাপ্টারগুলো তৈরি করবে। হ্যাঁ, থিসিসের ক্ষেত্রে যেহেতু সামনে থিসিসের সময় আসবে, অনেককে থিসিসের হয়তো এই ব্যাকগ্রাউন্ডটা থাকে না। হ্যাঁ, এই জন্য আমার একটু এটা আই সবসময় আই অ্যাকচুয়ালি মেক দিস ডিসকাশন। যে কোনো সায়েন্টিফিক ডকুমেন্টের ক্ষেত্রে দুইভাবে করা যায়। হ্যাঁ, একটা হলো জিসটাকে introduce করা, like present করা, like briefly about your objective bullet point, briefly about your methodology, then key findings, right, and conclusion, recommendation, references, and যা কিছু আছে এর সাথে they all should be attached as appendix, রাইট? সেটা একটা প্রসেস, ধরো 10 পাতার মধ্যে পুরো রিপোর্ট। কিন্তু থিসিসের ক্ষেত্রে সাধারণত সাইন্টিফিক ডকুমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, কারণ অনেক সময় আম, যে ডকুমেন্টগুলা কোনো একটা স্টাডির রেজাল্ট, যারা এটা ডিল করে তারা দেখতে চায় এটা আম, মানে খুব সামারাইজ ফর্মে, হ্যাঁ, সো দ্যাট পিপল ক্যান কুইকলি গেট ইন টু দি রেজাল্ট অ্যান্ড সি অ্যাকচুয়ালি হ্যাঁ হোয়াট ইজ এক্সিস্টিং। আবার অনেক সময় চ্যাপ্টার ওয়াইজও রিপোর্ট লেখা হয়, কিন্তু সাধারণত চ্যাপ্টার ওয়াইজ আমরা থিসিস ডিসার্টেশন লিখে থাকি, তাই না? তো যাই হোক, প্রথমে আমরা এরকম একটা দেখবে যে টাইটেল পেজ থাকে, টেবিল অফ কন্টেন্টস থাকে, কন্টেন্টসের মধ্যে কি কি জিনিস থাকে না, অ্যাবস্ট্রাক্ট এটা মাস্ট, এবং একটা পেজ নাম্বার দিতে হয়। অ্যাবস্ট্রাক্ট মানে হলো যে, এটা পরে আসছি, হাউ টু রাইট ডাউন অ্যান অ্যাবস্ট্রাক্ট। অ্যাকনলেজমেন্ট, ইউ ক্যান অ্যাকনলেজ, হ্যাঁ, অ্যাকচুয়ালি হু হ্যাভ বিন অফ হেল্প টু ইউর স্টাডি। চ্যাপ্টার সাধারণত নর্মালি 1 to 7, ফাইন, বাট অনেকের পিএইচডিতে, আমি বিদেশি পিএইচডি 13টা পর্যন্ত চ্যাপ্টার দেখেছি, হ্যাঁ, রিভিউ করেছি। তো সেটা ওই ডেটা অ্যানালিসিস, কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ এইভাবে করে বাড়ানো হয়েছে ম্যাথোলজিকে। হ্যাঁ, নর্মালি ইফ ইউ হ্যাভ 3 কোশ্চেন্স, 3 অবজেক্টিভস, তার মানে ইউ উইল হ্যাভ 3 চ্যাপ্টার। আর বাকি 4টা থাকে, যোগ করলে 7টা হয়। তো সেটা কিভাবে হতে পারে, তার আগে অ্যাবস্ট্রাক্টের কথা বলি। অ্যাবস্ট্রাক্টটা লেখার সময় আমরা 4টা সি এর কথা বলি, যে 4 C's ইন অ্যাবস্ট্রাক্ট। তার মানে অ্যাবস্ট্রাক্ট হতে হবে একটা কমপ্লিট, ইট হ্যাজ টু বি কমপ্লিট, ইট মাস্ট বি ক্লিয়ার। হ্যাঁ, সো ক্লিয়ারিটি শুড বি দেয়ার, ক্লিয়ারলি বুঝতে হবে যেন এর মধ্যে কি আছে, অর্থাৎ এর অবজেক্টিভস কি, ম্যাথোলজি কি, ফাইন্ডিংস কি, কনক্লুশন কি, হ্যাঁ, এগুলো থাকতে হবে। এবং এটা ইট হ্যাজ টু বি কমপ্লিট, তাহলে কমপ্লিট হবে। এবং একটা সেন্টেন্সের সাথে আরেকটা, যেটাকে বলে যে কোহেসিভ, হ্যাঁ, কোহেসিভ থাকতে হবে, কোহেশন থাকতে হবে। অ্যান্ড হতে হবে কনসাইজ, মানে খুব প্রিসাইজ, অনেক ডিটেল না। হ্যাঁ, এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট বলে একটা কথা আছে, এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট, এক্সটেন্ডেড। ওকে, তো আই হোপ এই 4টা জিনিস তোমরা খেয়াল রাখবে। অ্যাবস্ট্রাক্টের মধ্যে অবজেক্টিভ, ম্যাথোলজি, রেজাল্টস, কনক্লুশন, রেকমেন্ডেশন, এভরিথিং শুড বি দেয়ার। হ্যাঁ, আবার স্ট্রাকচার্ড হতে পারে, স্ট্রাকচার অ্যাবস্ট্রাক্ট লাইক পারপাস, মেথড, রেজাল্ট, কনক্লুশন, হ্যাঁ, রিটেন সেপারেটলি। হ্যাঁ, বা আনস্ট্রাকচার্ড, খুব মানে ওয়াইডলি ইউজড। 3 ধরনের অ্যাবস্ট্রাক্ট আছে, একটা ইন্ডিকেটিভ অ্যাবস্ট্রাক্ট, যেটা আর শর্ট, সিম্পল অ্যান্ড অবজেক্টিভ, they describe the theme of the article or publication. Informative abstract is longer and more thorough. Evaluative abstract, also known as critical abstract, subjective.
তাহলে এগুলো পড়ে নিবে ভালো করে যে অ্যাবস্ট্রাক্টটা কীভাবে লিখতে হবে। এখন থিসিসের মধ্যে সাধারণত একটু ইনফরমেটিভ অ্যাবস্ট্রাক্ট লিখি আর মোটামুটি ১ পেজ বা ১.৫ পেজের মধ্যে, হ্যাঁ? পেজ বলা হয়, অনেক সময় ওয়ার্ড বলে দেওয়া হয়। তো যে ডিসার্টেশন, that if it is of 500 pages, so you have to be able to write down only in 10 sentences, right? So this is actually the capacity of the researcher. হ্যাঁ, 500 পেজের একটা থিসিসকে you have to write, you have to be able to write down within 10 lines, 10 sentences, right? মানে কিভাবে লিখতে হবে, so that is basically the skill capacity of writing down an abstract. তার মানে এক লাইন, a short line that will talk about your objective. The next line sentence will talk about methodology. Next two sentences will be on your findings, and next sentence will be on conclusion, right? So that's it. 200 ওয়ার্ডের মধ্যে সম্ভব। Okay, so I have already talked about it. Then ফার্স্ট চ্যাপ্টারটা সাধারণত কি থাকে, সেখানে একটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, রাইট? ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারের মধ্যে এখানে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা বলার নেই কেন, এভাবে ধরো এখানে আছে যে ফর এক্সাম্পল থিসিসের টাইটেলের উপরে এভাবে লেখা থাকে, টাইটেলটা লোগো থাকে, তারপরে থিসের টাইটেল অ্যাক্সেস টু সেভ ড্রিঙ্কিং ওয়াটার ইন মংলা এরকম থাকে। থিসিস সাবমিটেড ফর দ্য পার্শিয়াল ফুলফিলমেন্ট অফ ডিগ্রি অফ মাস্টার অফ সায়েন্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স ইত্যাদি ইত্যাদি। সাবমিটেড বাই, হ্যাঁ, তুমি তোমার নাম, রোল নম্বর, ডিপার্টমেন্ট জিওগ্রাফি এনভায়রনমেন্ট ঢাকা, হ্যাঁ, তারপর আবার কোন সময়ে, জুন নাকি মে, ঢাকা, হ্যাঁ, ইত্যাদি। হ্যাঁ, উপরে যদিও স্টেট ইউনিভার্সিটি লেখা আছে, বাট এটা ঢাকা ইউনিভার্সিটি এক্সাম্পল, মানে জাস্ট এক্সাম্পল টেমপ্লেট। সো অ্যাবস্ট্রাক্ট লেখো, বলেছি অলরেডি। দেন ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে কী থাকবে, ইউ মাস্ট হ্যাভ এ জেনারেল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, দেন প্রবলেম স্টেটমেন্ট, রিসার্চ কোশ্চেন্স, রিসার্চ অবজেক্টিভস, ব্রড অবজেক্টিভ, রিসার্চ কোশ্চেন অবজেক্টিভ ভেঙে লিখতে হবে, হ্যাঁ, এর মধ্যে হেডিং সাব হেডিং, ব্রড বা অনেক সাথে থাকে এম অ্যান্ড অবজেক্টিভ, হ্যাঁ, এম মানে ব্রড অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভস অ্যাজ ওয়েল, literature review, which is very important in second chapter, যেটাকে বলে state of the art. It depends on you how elaborately you can do the review. বুঝতে পারছো? যেটাকে আমরা সিস্টেম্যাটিক্যালি যে রিভিউ করো সাবজেক্ট ওয়াইজ, এবং তুমি দেখবা যে ওইটাতে কত কত লিটারেচার পড়া হয়েছে, কত সময় থেকে, দেন ইউ ক্যান অ্যানালাইজ, রাইট? এটাকে আবার তোমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্টিভ হতে হবে, কতগুলোকে তুমি এক্সক্লুড করবা একেবারে টোটালি তোমার ডিরেকশনে। ধরো যে কাজ তুমি এখন ঢাকায় করছো, যে সিমিলার ওয়ার্ক হ্যাজ বিন ডান ইন ব্যাংকক ফর এক্সাম্পল, তাহলে এটাও একটা গ্যাপ, যে একই কাজ ব্যাংককে হয়েছে ঢাকায় হয়নি। সো দ্যার ইজ এ গ্যাপ, ম্যাথোলজিক্যাল গ্যাপ, জিওগ্রাফিক্যাল গ্যাপ, পপুলেশন গ্যাপ, হ্যাঁ, যে কোনো কিছু গ্যাপ থাকবেই। তার মানে কেউ যদি বলে যে এই কাজ তো 10 বছর আগে হয়েছে, ইউ ক্যান স্টিল ডু দ্যাট। হ্যাঁ, এই যে টেম্পোরাল গ্যাপ, তার মানে 10 বছর আগের রেজাল্ট এখন রেজাল্ট মে নট বি সেম, কাজেই হয়ে গেছে বলে করা যাবে না। হ্যাঁ, এটা ঠিক না। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ হ্যাভ টু জাস্টিফাই যে এই কাজ হয়েছে, বাট উইথ দ্যাট, ইউজিং দ্যাট ম্যাথোলজি, মাই ম্যাথোলজি ইজ ডিফারেন্ট। বুঝতে পারছো? তাহলে পরে তুমি জাস্ট একটা প্রিপেয়ার করো বাই ইয়োর সেলফ ফ্রম ব্রডার পার্সপেক্টিভ টু ন্যারো ইট ডাউন। হ্যাঁ, লিটারেচার রিভিউটা করো, এখানে যত ইলাবোরেট করতে পারো। And even it's a continuous process. Even before you, immediate before you submit your dissertation, you can even include the very latest knowledge from existing literature. Number 3, methodology. তাহলে ফার্স্ট ওয়ান ব্যাকগ্রাউন্ড মানে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, যেখানে তুমি স্টোরি বিল্ড করবা, হাউ টু বিল্ড এ স্টোরি, স্টেটমেন্ট যেটাকে ডিফাইন করা, রিসার্চ গ্যাপ, কোশ্চেন ইত্যাদি, তারপর রিভিউ, তারপরে ম্যাথোলজি। যা কিছু ম্যাথোলজি tool model, model theory that you intend to use in a research, you must review, হ্যাঁ, introduce it in the review. তারপর ম্যাথোলজি তুমি বলো তোমার সেল সিলেকশনে জাস্টিফিকেশন কি, প্রাইমারি ডেটা লাগবে না, সেকেন্ডারি ডেটা, প্রাইমারি কিভাবে, সেকেন্ডারি ডেটা সেটা কোন ইনস্টিটিউশন থেকে কালেক্ট করছো, কিভাবে অ্যানালিসিস করছো, ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ টু বি মেনশন, ক্লিয়ারলি মেনশন. If you have 3 objectives, then your 3 chapters should be based on your 3 objectives. হ্যাঁ, 4, 5, 6। এখন যদি মনে করো না, I don't have that much materials, so you can uh, you can write down in 1 chapters, no problem. 4 নম্বরে সব লিখে দাও, বা দুইটা লিখে দাও, but normally 3টা is fine, 4, 5, 6. And then তোমার কনক্লুশন চ্যাপ্টার, হ্যাঁ, যেটাকে বলেছি 6 বা 7, সেটা কনক্লুশন, নর্মালি 7টা হলে একদম পারফেক্ট। Conclusion recommendation. Then you can do summary. So if anybody only goes through the summary, he or she will be able to learn what is existing in the dissertation. Then conclude.
then recommend. Recommendation should be best based on your research. A specific recommendation, you must remember. রেকমেন্ডেশন কিন্তু কখনো ভেগ হবে না। হ্যাঁ, এই গভর্নমেন্টের এটা করতে হবে, অমুক করতে হবে, এইসব কিচ্ছু করা যাবে না। একদম স্পেসিফিক বেসড অন ইউর রিসার্চ। মনে রেখো সবাই। Then you can also say something about what can be done actually in future for the research. Okay, list of tables figures এগুলো থাকে, বাট টেবিল ফিগারের লিস্টগুলো কিন্তু হইতে হবে চ্যাপ্টার ওয়াইজ। এটা মাথায় রেখো, চ্যাপ্টার ওয়াইজ হতে হবে, 4.1 4.2, হ্যাঁ, এইভাবে। তো আমি এটা তোমাদেরকে পাঠাবো, তোমরা এটা দেখো, বাট আই এম শিওর যে ইউ অলসো নো অ্যাবাউট ইট। হ্যাঁ, নতুন কিছু না। আচ্ছা, একটা কাজ করো তোমরা একটু, ক্লাস ইয়ার, একটা একটা স্ন্যাপশট নাও তো একজন, একটু প্লিজ, ক্যান ইউ হেল্প টেক? জি স্যার। ওকে, একটা স্ন্যাপশট নিয়ে নাও তোমাদের যারা অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, এগুলো নিয়ে জি নাও, স্যার। ঠিক আছে? নিয়ে পরে আমাকে দিন। সো আমি এখন স্টপ করি, হ্যাঁ, এখানে। কারো কোনো কোয়ারি আছে মুশফিক? তোমাদের সাজেশনের কথা বলছিলাম না? সাজেশন জি স্যার। তোমরা যদি কুইকলি নোট করো, হ্যাঁ, আমরা তো উই ডিসকাস, ফর এক্সাম্পল রিসার্চ প্রসেস, বা যে এই যে এপিস্টোমোলজি, অন্টোলজি, রিসার্চ ম্যাথোলজি, এগুলো ডেফিনেশন সব মাথায় রাখবা। হ্যাঁ, রিসার্চ টাইপস, রিসার্চের ভিন্ন ভিন্ন টাইপগুলো পড়বা। রিসার্চ প্রবলেমটা অবশ্যই ভালো করে পড়বা। হ্যাঁ, হাউ টু ডিফাইন রিসার্চ প্রবলেম, হ্যাঁ, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, হাউ ক্যান রিসার্চ প্রবলেম বি ডিটারমাইন, হ্যাঁ, এটা মাস্ট। রিভিউ, লিটারেচার রিভিউ কি, কত প্রকার, ইত্যাদি পড়বা। তারপর সার্ভে রিসার্চ নিয়ে পড়বা। তারপরে তুমি টুল টেকনিক্স, এগুলার কাকে বলে সংজ্ঞা, হ্যাঁ। তারপরে প্রসেস অ্যান্ড ইম্পর্টেন্স অফ কন্ডাক্টিং কেআইআই, কি ইনফরমেন্ট ফোকাস গ্রুপ ডিসকাশন অ্যাজ ওয়েল, এটা একটা প্রশ্ন। স্যাম্পলিং, অবশ্যই স্যাম্পলিং নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেকভাবে। স্যাম্পলিং কি, কেন স্যাম্পলিং ইম্পর্টেন্ট, হ্যাঁ, তাহলে যে কোনো একটা স্যাম্পলিং এর উত্তর আসতে পারে, তুমি এটা তৈরি করো, হ্যাঁ, কিভাবে কন্ডাক্ট করা যায়। অবজারভেশন, পার্টিসিপেন্ট অবজারভেশন কি, হ্যাঁ, এটা এক্সাম্পল দাও যে পার্টিসিপেন্ট অবজারভেশন কিভাবে কাজ করবে। এক্সপেরিমেন্টাল রিসার্চ কি, এক্সাম্পল দাও, ইত্যাদি ইত্যাদি। পার্টিসিপেন্ট অ্যাপ্রাইজাল, রুরাল অ্যাপ্রাইজাল, র্যাপিড, এগুলো পড়তে হবে। বিব্লিওগ্রাফির রেফারেন্স পড়তে হবে। এই ডেটা ট্রায়াঙ্গুলেশন পড়তে হবে, ইত্যাদি, হ্যাঁ। তো এগুলো পড়লে ডেফিনেটলি তুমি, আই এম শিওর যে ইউ উইল ফাইন্ড দি দি কোশ্চেন্স ইন দ্য এক্সাম। সো আশা করি তোমরা নোট ডাউন করেছো মুশফিক। জি স্যার। অলরাইট, সো আমি স্টপ করি, কারো কোনো কোশ্চেন থাকলে বলো স্যার, কুইকলি। পিডিএফ গুলো দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো, হ্যাঁ, ঠিক আছে, দিয়ে জি দেবো। স্যার। আর কোনো কোশ্চেন আছে কারো? হ্যাঁ, না। নেই? ঠিক আছে, আই এম গ্ল্যাড। সো আই হোপ আজকের ক্লাস একটু ইউজফুল ছিল তোমাদের জন্য, নাকি? জি স্যার। জি অলরাইট, জি স্যার। ওকে, ভেরি গুড। সো গুড লাক, হ্যাঁ? So looking forward to listening to your presentations, in the coming days. Khuda Hafiz. আসসালামু আলাইকুম। Salam. আসসালামু আলাইকুম।